আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের পড়াশোনা নিয়ে আমি খুবই চিন্তিত। তোমরা কি যে করবা বলো, কি করবা বলো। যাই হোক, এখন গতদিন আমরা মনে হয় রুই মাছ পড়ছিলাম, তাই না? রুই মাছের যদি রুই মাছ গতদিন শেষ করি, তাহলে আজকে আমরা কি পড়বো বলো দেখি। আজকে বোটানি পড়ি নাকি? বোটানির কত দূর যে পড়াইছি এটা তো মনে নাই। কোনটা পড়াচ্ছিলাম? অনুজীব। হ্যাঁ, অনুজীব পড়াচ্ছিলাম। এবং অনুজীবে তোমাদের মনে হয় ভাইরাস অংশটা মোটামুটি শেষ হয়ে গেছে আমার যতদূর মনে পড়তেছে। আমি মনে হয় ভাইরাস অংশটা শেষ করে দিছি। হ্যাঁ, দেখি তো, দাঁড়াও। এই তো ভাইরাস অংশটা শেষ হয়ে গেছে। এই শখটা ভালো করে পড়তে বলছিলাম, পড়ছো কি না আল্লাহ মাহবুদে জানে রে ভাই। তোমরা যে কি করতেছো, হ্যাঁ, তোমাদের খুবই কষ্টে, মানে আমি খুবই কষ্টে আছি তোমাদের এগুলা কাহিন্য কারখানা দেখে। এগুলা ভালো করে পড়বা। কোন ভাইরাস কোথায় হয়? HIV মানুষের হয়, ফ্লাইবি ভাইরাস, এগুলা কতদিন পড়লাম, এটা ভালো করে পড়তে বলছিলাম, তাই না? এই তো এর মধ্য দিয়ে আমাদের ভাইরাস প্রায় শেষ। ও না না না, এখনো HIV-টা আছে, মানে সরি, হেপাটাইটিসটা আছে। হেপাটাইটিসটা আমরা আজকে পড়ি, দেখো। হ্যাঁ, হেপাটাইটিস। তো হেপাটাইটিস কি? এটা হচ্ছে হেপাটাইটিস মিন্স হেপাটোসাইটের আইটিস। আমরা জানি আইটিস মানে হচ্ছে, আচ্ছা দাঁড়াও, তোমাদের সুন্দর করে আমি পড়াই দিব। এখন যদি এক্সট্রা করতে চাই, দেখো তোমাদের আজকে আমরা পড়বো কি পড়বো হেপাটো, এটা বাদ, এখানে পড়াবো না। হেপাটাইটিস, হেপাটাইটিস। দেখো, কোনো কিছুর শেষে যদি আইটিস থাকে, কি থাকে? কোনো কিছুর শেষে যদি আইটিস থাকে, মনে করো একটা ওয়ার্ডের রুটের পর যদি আইটিস যাও, এই আইটিস শব্দের অর্থ হচ্ছে কি? প্রদাহ। প্রদাহ মানে কি? ইনফেকশন। বুঝছো? সোজা কথা, বাংলা কথা, ইনফেকশন। প্রদাহ মানে কি? ইনফেকশন। তাহলে কোনো কিছু শেষে আইটিস মানে হচ্ছে প্রদাহ। রুট মানে কি? একটা শব্দমূল। এখন এই যে হেপাটো, হেপাটো বা হেপাট, এই কথার মানে হচ্ছে তোমার লিভার, মানে কি? যকৃত। লিভার মানে কি? কলিজা বা যকৃত। তাহলে দুইটা মিলে হেপাটো প্লাস আইটিস, আইটিস মানে কি? প্রদাহ। তাহলে দুইটা মিলে কি হচ্ছে? দুইটা মিলে হচ্ছে হেপাটাইটিস। বুঝতে পারছো? হেপাটাইটিস মানে কি? লিভারের প্রদাহ, লিভারের প্রদাহ। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো যে হেপাটাইটিস কয় ধরনের? হেপাটাইটিস মেইনলি অনেক কয়টা হয়। হেপাটাইটিস A, হেপাটাইটিস B, হেপাটাইটিস C, হেপাটাইটিস D।
এই 4টা মেইন হেপাটাইটিস ভাইরাস, ঠিক আছে। তাহলে মেইন হেপাটাইটিস ভাইরাস কয় ধরনের ভাই? 4 ধরনের। কি কি? হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি। হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, সি, ডি। আর একটা এক্সট্রা আছে, এটা খুব কম হয়, এটা হচ্ছে ই ভাইরাস, ঠিক আছে। তাহলে আর একটা আছে, তাই তো? আচ্ছা, অ্যাড করে নাও। আর একটা হচ্ছে ই। তাহলে এই 5টা হচ্ছে তোমার হেপাটাইটিস, তার মধ্যে এই 4টা হচ্ছে অনেক, মানে 4টা হচ্ছে কমন আর একটা হচ্ছে কম। এই হচ্ছে মেইন কথা। এই 4টা হেপাটাইটিস। এখন এখান থেকে আমাদের জানতে হবে যে কিছু এমসিকিউ এবং এমসিকিউ এর জন্য আর কি এখানে। আর আমরা তো জানি ক নম্বরের কোশ্চেন, ক নম্বরের জন্য এটা আসবে যে হেপাটাইটিস কাকে বলে। তো সাধারণত লিভারের প্রদাহকে হেপাটাইটিস বলা হয়। কিভাবে আসছে আমরা দেখলাম। হেপাটাইটিস আক্রান্ত হলে, হেপাটাইটিস কিসের কারণে আক্রান্ত হয়? ভাইরাসের কারণে। তাহলে ভাইরাসের কারণে যে রোগ হয় তাকে ভাইরাল রোগ বলে। তাহলে যেহেতু ভাইরাসের কারণে হেপাটাইটিস, তাকে কি বলা হবে? ভাইরাল হেপাটাইটিস। ওকে। এখন এই যে হেপাটাইটিস হলে কি হয়? শরীরে লিভার নষ্ট হয়ে যায়। হেপাটাইটিস হলে কি হয়? শরীরে লিভার নষ্ট হয়ে যায়। কি হয়? হেপাটাইটিস হলে লিভার খারাপ হয়ে যায় আর কি। লিভার খারাপ। এখন লিভার খারাপ হলে কি হয়? লিভার খারাপ হলে কি হয়? তোমার শরীরে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। বিলিরুবিন কি হয়? বেড়ে যায় শরীরে বিলিরুবিন। আচ্ছা, বাংলায় লিখে দেই, বিলিরুবিন বেড়ে যায়। তাহলে কি হলো? দেখো, হেপাটাইটিস হলো, তাহলে লিভার খারাপ হলো, লিভার খারাপ হলে কি হলো? বিলিরুবিন বেড়ে গেল। এখন বিলিরুবিন বেড়ে গেলে কি হয় ভাই? বিলিরুবিন বেড়ে গেলে তোমার শরীরে জন্ডিস হবে। শরীরে জন্ডিস হয়, ঠিক আছে। লিভারে হেপাটাইটিস হলে কি হয়? লিভার নষ্ট হয়ে যায়। লিভার নষ্ট হয়ে গেলে লিভারের প্রদাহ মানে লিভারের কার্যক্ষমতা কমে গেল। লিভারের কার্যক্ষমতা কমে গেলে শরীরে বিলিরুবিনের পরিমাণ কমে গেল। শরীরে বিলিরুবিনের পরিমাণ কমে গেলে কি হচ্ছে? তোমার জন্ডিস হচ্ছে। ক্লিয়ার? শেষ। এই জানে এটা তোমার মনে রাখবা যে এটা দেখা না যে জন্ডিসের অন্যতম প্রধান কারণ কি? জন্ডিসের অন্যতম প্রধান কারণ হচ্ছে ভাই, জন্ডিসের অন্যতম প্রধান কারণ হচ্ছে হেপাটাইটিস। ওকে। আর এখানে তোমার কিছু লাগবে না। এখন আসো যে রোগের কারণ। তো দেখো, হেপাটাইটিস যেহেতু 5টা, তো হেপাটাইটিস রোগের ভাইরাস হচ্ছে 5টা। যদি হেপাটাইটিস এ ভাইরাস আক্রমণ করে তোমাকে, তাহলে তোমার কি ভাইরাস হবে বলো তো? তোমার কি রোগ হবে বলো তো? তোমার রোগ হবে হলো হেপাটাইটিস এ। যদি বি ভাইরাস আক্রমণ করে, তোমার হবে হেপাটাইটিস বি। যদি সি এ ভাইরাস আক্রমণ করে, তাহলে কি হবে? তোমার হেপাটাইটিস সি। যদি ডি ভাইরাস আক্রমণ করে, হেপাটাইটিস ডি। সেম ভাবে এরকম যে ভাইরাস আক্রমণ করবে, তোমার রোগটাও কি সেই ভাইরাস হবে। বুঝতে পারলা? এখন এটা যদি বুঝতে পারো, তাহলে এখানে আর কিছু করার নাই। এখন আসো যে হেপাটাইটিস এ আর বি ভাইরাসের মধ্যে তোমার এগুলো কমন হলেও সব থেকে ক্ষতিকর কোনটা? হেপাটাইটিস সি ভাইরাস, ঠিক আছে। হেপাটাইটিস সি ভাইরাস হচ্ছে সব থেকে ক্ষতিকর। এই কারণে হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয় তুষের আগুন বা নীরব ঘাতক, ঠিক আছে। তুষের আগুন বা নীরব ঘাতক। তাহলে কোন ভাইরাসকে তোমার নীরব ঘাতক বলা হয়? হেপাটাইটিস সি ভাইরাস। বা কোন ভাইরাসকে তুষের আগুন বলা হয়? হেপাটাইটিস সি ভাইরাস। ক্লিয়ার? এটা অবশ্যই মনে রাখবা, হেপাটাইটিস সি ভাইরাস। এরপর আসো যে হেপাটাইটিস ডি ভাইরাস ও হেপাটাইটিস ই ভাইরাসে তোমার এই যে এখানে লিভারে প্রদাহ হয়ে থাকে, কিন্তু এখানে কম হয়, ঠিক আছে। এখানে কিছু কারণ নাই। এখন আসো যে আমাদের এইটা জানতে হবে যে হেপাটাইটিস কিভাবে ছড়ায়। হেপাটাইটিস ভাইরাস মানে হেপাটাইটিস তো ভাইরাসের মাধ্যমে ছড়ায়। এই ভাইরাসটা কিভাবে ছড়ায়? এই হেপাটাইটিস ভাইরাসটা বিভিন্নভাবে ছড়াইতে পারে। দেখো, মায়ের মানে মেইনলি তরল কি আছে? মায়ের বুকের দুধ পান করলে, আবার এরকম মায়ের বুকের দুধ পান করলে তোমার মায়ের বুকের দুধ পান করলে এই হেপাটাইটিস ছড়ায় যেতে পারে শিশুর দেহে। তারপর হচ্ছে বিভিন্ন সিরিজের মাধ্যমে, যদি তোমার কারো হেপাটাইটিস ছিল, তার
তার শরীরে সিরিজ ঢোকানো হয়েছে, সেই সিরিজ দিয়ে তোমার শরীরে ঢোকানো হয়েছে, তাহলে সেইটা তার মাধ্যমে ভাইরাস তৈরি। এছাড়াও অনিরাপদ যৌন মিলনের মাধ্যমেও এই ভাইরাস কি হয়, সংক্রমিত হয়। ঠিক আছে, এখানে আর তাছাড়া হচ্ছে এগুলোর দরকার নেই। এখন আসো যে এই জিনিসটা, এই শখটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই শখটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং লাগবে, বুঝছো? পুরা শখটাই হলুদ করে দিই, পুরা শখটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো এই যে এখান থেকে আমাদের কি কি জানতে হবে, হেপাটাইটিস এ ভাইরাসটা কি ধরনের ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাসটা কি ধরনের ভাইরাস, এবং এরা ডিএনএ আছে নাকি আরএনএ আছে, এবং এদের আয়তন এবং শক্তিকাল, এই শখের যা যাবতীয় আছে সবগুলোই আমাদের মোটামুটি জানতে হবে। ঠিক আছে, যা যাবতীয় আছে জানতে হবে। এখন দেখো হেপাটাইটিস এ ভাইরাস, তাহলে নামে কি আছে এ, এ দিয়ে কি উচ্চারণ হবে, এন্টারো, তাহলে হেপাটাইটিস বা এ ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস কি, এন্টারো ভাইরাস। ঠিক আছে, এখন হেপাটাইটিস এ ভাইরাস একটা শুধুমাত্র হেপাটাইটিস, সবগুলাই দেখো আরএনএ ভাইরাস, আরএনএ 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 সবগুলাই আরএনএ ভাইরাস, শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাস হলো ডিএনএ ভাইরাস। তাহলে হেপাটাইটিস এ ভাইরাস কি ভাইরাস হবে, হেপাটাইটিস এ হবে আরএনএ ভাইরাস। এখন আসলে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে যেহেতু ডিএনএ এর, এই যে আমরা একটু আগে বললাম যে সবগুলাই আরএনএ, শুধু হেপাটাইটিস ডিটা হচ্ছে, বিটা হচ্ছে কি ডিএনএ ভাইরাস, তাহলে এটা এক ধরনের কি ভাইরাস, হেপা ডিএনএ ভাইরাস। হেপাটাইটিসের হেপা, আর যেহেতু ডিএনএ আছে তাহলে ডিএনএ, তাহলে এটা কি ধরনের ভাইরাস ভাই, এটা হচ্ছে হেপা ডিএনএ ভাইরাস। এখন আসলে হেপাটাইটিস সি ভাইরাস, ঠিক আছে, সি ভাইরাস। এখন হেপাটাইটিস সি ভাইরাস দেখো, সি, ভিটামিন সি কোথায় পাওয়া যায়, ফ্রুটসে পাওয়া যায়, তাই না, ভিটামিন সি ফ্রুটসে পাওয়া যায়। এখন ভিটামিন সি ফ্রুটস, তাহলে ফ্রুটসের সাথে মিল আছে ফ্ল্যাভি, তাহলে হেপাটাইটিস সি ভাইরাস কিসে, কি ধরনের ভাইরাস ভাই, ফ্ল্যাভি ভাইরাস। ঠিক আছে, ফ্ল্যাভি ভাইরাস। এখন হেপাটাইটিস ডি ভাইরাস, দেখো হেপাটাইটিস ডি ভাইরাস, ডিটা দেখো, ডিটা কেমন, অসম্পূর্ণ। ধরো এটা একটা গোল, এটা একটা সম্পূর্ণ গোলক, এটা একটা সম্পূর্ণ গোল, ঠিক আছে। এখন সম্পূর্ণ গোলটা গোল না হয়ে কি হয়েছে, গোলটা না হয়ে এই জায়গায় তোমার ডি মানে অসম্পূর্ণ, এই জায়গায় গোল হয়ে গেছে, অসম্পূর্ণ, বৃত্তটা অসম্পূর্ণ, যেমন ডিটা মনে হচ্ছে যে অসম্পূর্ণ একটা বৃত্ত, তাই না। তাহলে হেপাটাইটিস ডি ভাইরাস কি হবে ভাই, হেপাটাইটিস ডি ভাইরাস হবে অসম্পূর্ণ ভাইরাস। এবং হেপাটাইটিস ই ভাইরাস, তাহলে ই আছে, ই উচ্চারণ হবে কোথায়, ই উচ্চারণ হবে কেলিসি ভাইরাস, দেখো কেলিসি, ই কেলিসি, ই কেলিসি, ই কেলিসি। ঠিক আছে, হেপাটাইটিস ই ভাইরাস একটা কি ধরনের ভাইরাস, কেলিসি ভাইরাস। আর আমরা আগেই বললাম সবগুলোই হবে আরএনএ ভাইরাস, শুধু ডিএনএটা হবে, মানে বি ভাইরাসটা হবে ডিএনএ ভাইরাস। ঠিক আছে, এখন এই যে আকারটা বেশি একটা গুরুত্বপূর্ণ না, তো তার থেকে গুরুত্বপূর্ণ হলো সুপ্তিকাল। আর আকার কোনটা মনে রাখবা, আকার মনে রাখবা হচ্ছে তোমার এই আকার মনে রাখবা হলো তোমরা এই যে সি ভাইরাসে মনে রাখবা 30 থেকে 38, আর এ ভাইরাসে মনে রাখবা 27। ঠিক আছে, এটা একটু মনে রাখো, কষ্ট করে দেখো কিভাবে, আচ্ছা এটা মনে রাখো। তারপরে হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস হচ্ছে 14 থেকে 28 সুপ্তিকাল মানে কি, সুপ্তিকাল মানে হচ্ছে তোমার শরীরে হেপাটাইটিস আক্রমণ করলো, কি হলো, তোমার শরীরে হেপাটাইটিস আক্রমণ করলো বা যে কোনো ভাইরাস আক্রমণ করলো। তাই আজকে আক্রমণ করলে আজকে কি তুমি কাঁপতে কাঁপতে জ্বর আসিতে অসুস্থ হয়ে যাবা, না, আজকে আক্রমণ করছে তোমার 2 দিন পর, 10 দিন পর, 14 দিন পর, 2 সপ্তাহ পর তোমার এই দ্বারা তোমার এই ইয়েটা হবে, আক্রমণ করবে। তাহলে এই যে টাইমটা, যে 2 দিন, 10 দিন, 5 দিন, এই যে টাইমটা পরে যে তুমি বুঝতে পারবা যে তোমার ভাইরাসটা আক্রমণ করছে, তোমার যে জ্বর আসবে, এই টাইমটা হলো সুপ্তকাল। ঠিক আছে, সুপ্তিকাল বা সুপ্তকাল একই জিনিস, সুপ্তিকাল। তাহলে হেপাটাইটিস এ ভাইরাস এর সুপ্তিকাল কত, দেখো 14 থেকে 28 দিন। ঠিক আছে, মানে 2 থেকে 3 সপ্তাহ, 2 থেকে 4 সপ্তাহ আর কি, 2 থেকে 4 সপ্তাহ, 2 থেকে 4 সপ্তাহ। হ্যাঁ, আর হলো এখানে দেখো আমরা এইভাবে মনে রাখি যে 2 থেকে 4 সপ্তাহ। এখন হেপাটাইটিস বি ভাইরাস, হ্যাঁ, হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে 45 থেকে 180, 45 থেকে কি 180। এখন 45 থেকে 180 এটা গেল বি ভাইরাস। এখন ধরো যে এই যে হেপাটাইটিস এ ভাইরাসের তুমি প্রথম ডিজিটটা নাও, দ্যাট ইজ 14। হেপাটাইটিস বি ভাইরাসের 14 নাও, এটা মিশাই দিলাম, ধরো 14, এটা মিশাই দিলাম, এই যে 14, আর হেপাটাইটিস
বি ভাইরাসের শেষের ডিজিটটা নাও, মানে 45টা মিশিয়ে দিলাম, তাহলে 14 থেকে 180, এটা হলো তোমার হেপাটাইটিস সি ভাইরাস। তাহলে হেপাটাইটিস সি ভাইরাসের দেখো সুপ্তিকাল 180 দিন পর্যন্ত, মানে তোমার ভাইরাস আক্রমণ করছে 180 দিন হয়ে গেছে, তুমি এখনো টেরই পাও নাই যে তোমার কি ভাইরাস আক্রমণ করছে। এদিকে তোমার লিভারের অবস্থা শেষ, একদম লিভারকে একদম সারখার করে দিছে। তাহলে এই কারণে তোমার মেইনলি হেপাটাইটিস সি ভাইরাসকে কি বলা হয়, নীরব ঘাতক বলা হয়। ঠিক আছে, তাহলে কি বললাম, হেপাটাইটিস এ ভাইরাসের সুপ্তিকাল 14 থেকে 28, হেপাটাইটিস বি ভাইরাসের হচ্ছে 45 থেকে 180, এবং হেপাটাইটিস সি ভাইরাসের 14 থেকে 180। কিভাবে মনে রাখবা, এটা হচ্ছে 2 থেকে 4 সপ্তাহ, ঠিক আছে, এটা 2 থেকে 4 সপ্তাহ, আর এটা হচ্ছে তোমার 6 থেকে, আচ্ছা এমনি মনে রাখো 45 থেকে 180, আর এখানে 14 থেকে 180। আর হেপাটাইটিস ডি ভাইরাস এটা হচ্ছে 3 থেকে 7 সপ্তাহ, কয় সপ্তাহ, 3 থেকে 7 সপ্তাহ, আর এটা হচ্ছে 3 থেকে 8 সপ্তাহ। ঠিক আছে, এটা তোমরা একটু খাতায় নোট করে রাখো। হ্যাঁ, তাহলে আমি একটু তোমাদের যদি খাতায় এটা দেখাই দেই যে হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস এটা কত, এটা হচ্ছে 2 থেকে 4 উইক, 2 থেকে 4 উইক। ঠিক আছে, হেপাটাইটিস বি যদি দেখি আমরা, হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি এই দুইটা পরে, এই দুইটা আমরা পরে দেখবো। আর হেপাটাইটিস তাহলে কি থাকতেছে, ডি, হেপাটাইটিস ডি ভাইরাস যদি আমরা দেখি, এটা হচ্ছে 3 থেকে 7 উইক, 3 থেকে কত, এটা 3 লিখলাম, এটা 3 থেকে 7 উইক। আর হেপাটাইটিস ই ভাইরাস এটা কত হলো, তাহলে 3 থেকে 8 সপ্তাহ। ঠিক আছে, 3 থেকে 8 সপ্তাহ। আর বাকি যে থাকলো, এখন দেখো এটা হচ্ছে 45 থেকে 180, আর হেপাটাইটিস সি ভাইরাস হচ্ছে 14 থেকে 180। ক্লিয়ার, এটা কি ডেজ, 14 থেকে 180 ডেজ শেষ। তাহলে এই সুপ্তকালটা অবশ্যই মনে রাখবো ফর এমসিকিউ। ওকে, এমসিকিউ। আর এই উইকটা তোমরা যদি ডেজে কনভার্ট করো তাহলে পেয়ে যাবা 7 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে 3 সাথে 21, 21 থেকে হচ্ছে কত, 21 থেকে তোমার এদিকে 49, আর 21 থেকে 56। ঠিক আছে, বুঝতে পারলা? তাহলে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এইটা একটু পড়বা। এখন আসো যে আমরা এখান থেকে কিভাবে ছড়ায়, রোগ ছড়ায়, এটা তো পারলাম। এখন আসো এই যে রোগের লক্ষণগুলো একটু পড়তে হবে। ঠিক আছে, রোগের লক্ষণগুলা পড়তে হবে। তাহলে এই এখান থেকে ইনকিউবেশন পিরিয়ডে তোমরা ইয়াটা ডেফিনেশনটা পড়ে নিবা, আমি তো বলে বুঝাই দিলাম, একটু পড়বা যেন ক নাম্বারে আসলে লিখতে পারো। এখন আসো যে ইনকিউবেশন পিরিয়ড তোমার কি হবে, প্রথমেই জ্বর হবে, যে কোনো ভাইরাস আক্রমণ করলে প্রথম হয় কি জ্বর, জ্বরের পর কি হয়, মাথা ব্যথা হয়, পেট ব্যথা, ক্ষুধা মন্দা, খাবারে অরুচি, বমি বমি ভাব, দুর্বলতা, পাতলা পায়খানা, গিটে গিটে ব্যথা, এটা মনে রাখবো যে হাড়ের গিটে গিটে ব্যথা হয় কিসে, হেপাটাইটিসের ফলে হাড়ের গিটে গিটে ব্যথা হয়। এছাড়া হচ্ছে কি হয়, প্রস্রাব হলুদ হয়ে যায়, কেন, বিলিরুবিন বেড়ে গেল, বিলিরুবিনের কালারটা কি, বিলিরুবিনের কালার হচ্ছে হলুদ, তাহলে জন্ডিস হবে। জন্ডিস মানে কি, প্রস্রাব হলুদ হয়ে যাওয়া, বুঝছো, চোখের সাদা অংশ কি হয়ে যাবে, হলুদ হয়ে যাওয়া, সম্পূর্ণ শরীর কি হয়ে যাবে, হলুদ, মানে সোজা কথায় জন্ডিস হইলে পুরো শরীর হলুদ হয়ে যাচ্ছে। এছাড়া হচ্ছে পেটে ও পায়ে কি হচ্ছে, পানি জমা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলা আর কি তোমরা লক্ষণ যদি খ নম্বরের জন্য আসে তাহলে লিখবা। এখন শেষ পর্যন্ত যদি আনট্রিটেড থাকে, যদি ট্রিটমেন্ট না করো, তাহলে কি হবে ভাই, তাহলে হবে তোমার লিভার সিরোসিস। লিভার সিরোসিস মিনস কি, সোজা বাংলার কথায় যদি বলি, লিভার সিরোসিস মানে হচ্ছে লিভার ক্যান্সার। ঠিক আছে, লিভার ক্যান্সার, লিভার ক্যান্সার। এখন আসো যে এই যে আমরা কি কি ঘটে, তোমার সারফেস অ্যান্টিজেনের, আচ্ছা বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেছে, আমরা এটা আগে শিখছি। আর আমরা জানি যে যদি হেপাটাইটিস, যদি আমরা নির্ণয় করতে চাই যে হেপাটাইটিস বি ভাইরাস বা হেপাটাইটিস সি, যে কোনো একটা ভাইরাস আক্রমণ করছে কিনা, হেপাটাইটিস হয়েছে কিনা, এটা নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে বলো তো, এটা নির্ণয়ের জন্য আমাদের সারফেস অ্যান্টিজেন, হ্যাঁ, হিমোগ্লোবিনের সারফেস অ্যান্টিজেন টেস্ট করতে হবে, এইচবি সারফেস অ্যান্টিজেন। ঠিক আছে, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টেস্ট করতে হবে, বি ভাইরাসের জন্য এইচবি সারফেস অ্যান্টিজেন। আর যদি এখানে ট্রিক করে দিয়ে দেয় যে হেপাটাইটিস সি ভাইরাসের জন্য কি হবে, হেপাটাইটিস সি নির্ণয়ের জন্য তাহলে কি এইচ সি সারফেস অ্যান্টিজেন। ঠিক আছে, হেপাটাইটিস সি এখানে বি এর জায়গায় শুধু সি হবে, তাহলে সি যদি এইখানে যদি আমরা যদি কি লিখি, লাইক দিস, এখানে যদি আমরা এটা মিশাই দিয়ে
এখানে যদি সি লিখি, হেপাটাইটিস সি নির্ণয়ের জন্য কি নির্ণয় করা হয়, হেপাটাইটিস সি নির্ণয়ের জন্য, তাহলে এইখানে বি এর বদল কি হবে সি, কারণ বিটা আমরা যদি মিশাই দেয় বি এর বদল এখানে কি দিব আমরা সি, ঠিক আছে, হেপাটাইটিস সি সারফেস অ্যান্টিজেন। বুঝতে পারলা এই জিনিসটা? তাহলে এখানে দেখবা যে যে ভাইরাসটার আক্রমণ তুমি চেক করতে চাও সেই ভাইরাসটাকেই তুমি তারই সারফেস অ্যান্টিজেন খুঁজবা, নাকি তুমি বি আক্রমণ করছে সি এর সারফেস অ্যান্টিজেন ওখানে পাবা না, ঠিক আছে? তাহলে এটা একটু কেয়ারফুলি এমসিকিউ আসলে দাগা ফেলবা। এখন আসলে নিয়ন্ত্রণ বা প্রতিকার। দেখো, নিয়ন্ত্রণ বা প্রতিকার হচ্ছে তোমার কোনো কাহিনী নাই এখানে, তোমার ডিরেক্টলি ডাক্তারের কাছে যাইতে হবে। ডাক্তার তোমাদেরকে দেখবে যে কি অবস্থা, তোমার কি লক্ষণ, কি লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট দিবে। তোমার যদি খুব জ্বর আসে তাহলে অ্যামক্সিসিলিন দিবে, তোমার যদি খুব ব্যথা হয় তাহলে পাতলা পায়খানা হয় তাহলে গিটে গিটে ব্যথা হয় তখন মেট্রোনিডাজল দিবে, তোমার যদি খুব মানে অ্যালার্জিক রিয়াকশনটা বেশি হচ্ছে বা তোমার ক্ষুধামন্দা খাবারের অরুচি দেখা যাচ্ছে তখন ভিটামিন সি দিবে ইত্যাদি, ঠিক আছে? এই যে তাহলে এই তিনটা ওষুধ মনে রাখবা, যে অ্যামক্সিসিলিন, মেট্রোনিডাজল আর হচ্ছে ভিটামিন সি। এটা কিসের ওষুধ ভাই? এটা হচ্ছে হেপাটাইটিসের ওষুধ, ঠিক আছে? অ্যামক্সিসিলিন, দেখো তোমরা ডাক্তারি শিখে গেলা, তাহলে তিনটা ওষুধের নাম আমরা শিখে গেলাম, অ্যামক্সিসিলিন, মেট্রোনিডাজল, ভিটামিন সি ইত্যাদি ওষুধ খাওয়াইতে হবে, আর ভিটামিন সিটা বারবার খাওয়াইতে হবে, ঠিক আছে? আর এখানে মনে রাখবা যে গ্লুকোজের শরবত খাওয়ালে উপকার হয়, কারণ এখানে ক্ষুধামন্দা থাকে রোগীর, তো রোগীর ক্ষুধামন্দা থাকার ফলে রোগী তো খাইতে চাবে না, তখন গ্লুকোজ যদি খাওয়া তাহলে রোগী শক্তি পাবে, এই আর কি। আর প্রতিরোধ মানে কি আমরা জানি, প্রতিকার হচ্ছে রোগ হওয়ার পরে, আর প্রতিরোধ মানে কি, প্রতিরোধ হচ্ছে রোগ হওয়ার আগে যেটা করা হয় সেটা হচ্ছে প্রতিরোধ। এখন প্রতিরোধ আমরা কিভাবে করব ভাই? এই রোগের প্রতিকার খুবই ইজি, মানে প্রতিরোধ আসলে ইজি না, বলছি। এই রোগের প্রতিরোধ হচ্ছে টিকা, মানে খুবই জেনারেল জিনিস, আমরা সবাই জানি যে টিকা দিতে হবে। কি টিকা ভাই? হেপাটাইটিসের টিকা। আর হেপাটাইটিসের টিকা কয়টা? টোটাল হচ্ছে 5টা টিকা, এর মধ্যে হচ্ছে 4টা ম্যান্ডেটরি, আর হচ্ছে পঞ্চম টিকাটা হচ্ছে বুস্টার টিকা, ঠিক আছে? তাহলে এখন তুমি এইখানে কিভাবে দিবা, ঠিক আছে? আর হেপাটাইটিস বি এর পেন্টাভ্যালেন্ট মানে 5টা। আচ্ছা, এখন দেখো যে কিভাবে তুমি দিবা। প্রথম যে 3টা, হ্যাঁ, ধরো প্রথম একটা টিকা তুমি দিলা, এখন এইটার 1 মাস পর 30 days একটার পর 2 নম্বর টিকাটা দিবা। 2 নম্বর টিকা দেওয়ার পরে 3 নম্বর টিকা দিবা, আবার কি 30 days। 3 নম্বর টিকা দিলা, এখন চতুর্থ যে টিকাটা দিবা, চতুর্থ টিকাটা এই 1 নাম্বার থেকে তুমি 1 নাম্বার থেকে চতুর্থ টিকা দিবা 1 নাম্বার থেকে 1 বছরের পর, তাহলে 1 ইয়ার। আর হচ্ছে পঞ্চম টিকা দিবা কি এই 1 নাম্বার থেকে 5 বছর পর তুমি হচ্ছে পঞ্চম টিকা দিবা, তাহলে 5 years পর পঞ্চম টিকা দিবা। বুঝতে পারলা? এইটাই হচ্ছে হেপাটাইটিস। তাহলে হেপাটাইটিস বি বা হেপাটাইটিসের টিকা কয়টা? 5টা টিকা। তাহলে প্রথম 3টা হলে 1 মাস পর পর, চতুর্থ টিকাটা হচ্ছে প্রথম ডোজ থেকে 1 বছর পর, এবং 5 বছর পর আমরা দেব বুস্টার ডোজ। ক্লিয়ার? শেষ। আর এখান থেকে মনে রাখবা যে হেপাটাইটিস এ ভাইরাস আর হেপাটাইটিস ই ভাইরাস এটা হচ্ছে পানিবাহিত রোগ, আর বাকিরা সবাই রক্তের মাধ্যমে ছড়াচ্ছে, ঠিক আছে? তাহলে যদি বলা হয় যে হেপাটাইটিস ই ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? পানির মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস সি ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? রক্তের মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস বি ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? রক্তে বলে। কিন্তু হেপাটাইটিস এ ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? পানির মাধ্যমে ছড়ায়। তাহলে এটা মনে রাখবা, ঠিক আছে? হেপাটাইটিস এ আর হচ্ছে হেপাটাইটিস ই হচ্ছে কি পানিবাহিত রোগ, আর বাকিরা সবাই কিসের মাধ্যমে ছড়ায়? রক্তের মাধ্যমে ছড়াচ্ছে। এবার আসো ডেঙ্গু। ওরে ভাই রে, ডেঙ্গু তো আছে, ডেঙ্গুটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেঙ্গুটা লাগবে রে বাবা। ডেঙ্গু এখনো পাপায়ার স্পট ভাইরাস আছে, তারপরে ব্যাকটেরিয়া। আজকে তাহলে ব্যাকটেরিয়াটা যাইতে পারবো না, আজকে ভাইরাসটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, ডেঙ্গু ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় ভাই? ডেঙ্গু ভাইরাস হচ্ছে মশার মাধ্যমে ছড়ায়, ঠিক আছে? তাহলে ডেঙ্গু ভাইরাস একটা মশার মাধ্যমে ছড়ায়, এটার বাহক হলো এডিস মশা, এডিস ইজিপ্টি, ঠিক আছে? এই যে লিখে দাও, এদের ডেঙ্গু মশার বাহককে এডিস ইজিপ্টি এবং এডিস মানে এডিস মশা, 2টা জাত আছে এডিসের, এডিস ইজিপ্টি আর হচ্ছে এডিস অ্যালবোপিক্টাস, ঠিক আছে? এবং স্ত্রী মশা, অবশ্যই মনে রাখবা যে স্ত্রী মশা ছাড়া পুরুষ মশা কি কামড়ায় না। তাহলে পুরুষ মশা তোমার
ডেঙ্গু রোগ ছড়াবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে মনে রাখবা যে আমরা আগে ওই 4টা থেকে পড়ছি যে ডেঙ্গু ভাইরাস একটা কি ধরনের ভাইরাস, এটা একটা ফ্ল্যাভি ভাইরাস, ঠিক আছে। ডেঙ্গু ভাইরাস একটা কি ভাইরাস, ফ্ল্যাভি ভাইরাস। এখন কতগুলা মানুষের রোগ মানে এই যে বাহক আছে এইগুলা জিনিস, এগুলো জিনিস পড়ার দরকার নাই, জাস্ট মনে রাখবা যে বাহক কি আর হইলো তোমার এখান থেকে এটা কি ধরনের ভাইরাস, ফ্ল্যাভি ভাইরাস, শেষ। এখন রোগের লক্ষণ এটা মনে রাখবা অবশ্যই যে প্রথমে শীত ভাব হবে এবং প্রচন্ড ঠান্ডা জ্বর দেখা যাবে, ঠিক আছে। জ্বর মানে প্রচন্ড জ্বর দেখা যাবে শীতে। এখন জ্বর নর্মালি 101 উঠলে আমরা ওষুধ দেওয়া শুরু করি, কিন্তু এখানে জ্বর উঠবে তোমার 103 থেকে 105 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যাবে। তাহলে 103 থেকে 105 অনেক বেশি তাপমাত্রা, ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে এগুলার দরকার নাই। আর এখান থেকে মনে রাখবা যে ডেঙ্গু মশা কামড়াইলে সাধারণত 2 থেকে 7 দিন পর পর জ্বর দেখা যায়, 2 থেকে 7 দিন পর পর জ্বর দেখা যায়, ঠিক আছে। 2 থেকে 7 দিন পর পর জ্বর দেখা যায়, মানে লাইক এমন না যে জ্বর আছে তোমার এখানে কন্টিনিউয়াসলি থামে গেছে 1 সপ্তাহ পর জ্বর ভালো হয়ে গেছে, না। আজকে জ্বর আসলো আবার কমে গেল, আবার 2 দিন পর আসলো, আবার 7 দিন পর আসলো, এভাবে কন্টিনিউয়াসলি 2 থেকে 7 দিন পর পর জ্বর আসবে, ঠিক আছে। আমরা এটা মনে রাখবো অবশ্যই। এবং শেষের দিকে যখন একদম খুবই খারাপ অবস্থা, তখন মেরুদণ্ডের ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, তখন আমরা একে বলি হাড় ভাঙা জ্বর, ঠিক আছে, হাড় ভাঙা জ্বর বলি, ঠিক আছে। এখন তখন কি হবে, শরীরে লালচে রঙের র্যাশ হবে, আর হবে মারাত্মক পর্যায়ে যখন হেমোরেজ হবে মানে রক্তক্ষরণ হবে, ঠিক আছে। এবং খাবারে অরুচি, ভাব, এগুলা একটু পড়ে নিবা। তো এই জিনিসগুলো আমরা যদি ভালো করে একটু দেখি তাহলে মনে থাকবে, ঠিক আছে। এখন আসো যে ডেঙ্গু জ্বর আর একটা মানে প্রথমত ডেঙ্গু জ্বরের প্রকারভেদ আছে, 3টা প্রকারভেদ আছে, ঠিক আছে। মেইনলি হচ্ছে 3টা। তো আমরা দেখি কি 3টা। তাহলে এইখান থেকে যদি আমরা দেখি, ডেঙ্গু জ্বর কয় ধরনের, 3 ধরনের। একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে হেমোরেজিক, আচ্ছা, শক সিনড্রোম, ঠিক আছে। তাহলে কি সাধারণ ডেঙ্গু জ্বর, তারপর হচ্ছে তোমার হেমোরেজিক ডেঙ্গু জ্বর, আর একটা কি শক সিনড্রোম, ঠিক আছে। এখন সাধারণ ডেঙ্গু জ্বর তো আমরা বললামই। এখন হেমোরেজিক ডেঙ্গু জ্বর মানে কি, হেমোরেজ মানে হচ্ছে কি এখানে হচ্ছে রক্তক্ষরণ হবে, ঠিক আছে। হেমোরেজ মানে হচ্ছে রক্তক্ষরণ হবে। এখন সাধারণত যদি ডেঙ্গু মানে তোমার হয়, ডেঙ্গু ভাইরাস যদি আক্রমণ করে এডিস মশার মাধ্যমে, তখন হবে তোমার এই যে এরা ডিরেক্টলি প্লেটিলেট, আমাদের যে রক্তের অনুচক্রিকাগুলো আছে এগুলাকে যে হানা দিবে, এগুলাকে যখন হামলা দিবে তখন এই প্লেটিলেটগুলা ভাঙে যাবে, হ্রাস পেয়ে যাবে, তখন রক্ত জমাট বাঁধতে পারবে না, ঠিক আছে। মানে তোমার লাইক কিছু একটা হইলেও রক্ত জমাট বাঁধতে পারতেছে না, তখন প্রচন্ড রক্তক্ষরণ হবে, ঠিক আছে, প্রচন্ড রক্তক্ষরণ হবে। এছাড়াও ইন্টারনাল ব্লিডিং হবে, ভিতরে তোমার হেমোরেজ হবে, মানে রক্তক্ষরণ হবে। এইটাই হচ্ছে তোমার কি হেমোরেজিক ডেঙ্গু জ্বর। আর হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম মানে কি হেমো কনসেন্ট্রেশন দেখা যাবে, একটু পর তুমি ফেইন্টিং করবে, এখন ভালো আছো, একটু পর অজ্ঞান, আবার একটু পর উঠবা, আবার অজ্ঞান হয়ে যাওয়া, মানে বারবার হেমো কনসেন্ট্রেশন দেখা যাবে, ঠিক আছে। এটা এখন এখান থেকে আর কিছু লাগবে না। এখন রোগ নির্ণয়, এই রোগ নির্ণয়টা সবচেয়ে, আর এখানে মারাত্মক হচ্ছে কি সাধারণের থেকে বাকি দুইটা সব থেকে মারাত্মক। আর রোগ নির্ণয়টা আমরা কি করি, আমরা একটু আগে দেখলাম যে হেপাটাইটিস ভাইরাসের মাধ্যমে, মানে হেপাটাইটিস ভাইরাস আক্রমণ করলে আমরা কি করছিলাম বলো, হেপাটাইটিস বি মানে সারফেস অ্যান্টিজেন টেস্ট করছিলাম। আর ডেঙ্গু আক্রমণ করছে কিনা এর জন্য আমরা সেরোলজি টেস্ট করব, ঠিক আছে। সেরোলজির মাধ্যমে আমরা কি দেখব যে রক্তে এনএসআই অ্যান্টিজেন আছে কিনা। এনএসআই অ্যান্টিজেন কখন থাকে, যখন হচ্ছে ডেঙ্গু ভাইরাস মানে ডেঙ্গু যখন কারো হয়, ঠিক আছে, এনএসআই অ্যান্টিজেন। এবং এর রেসপন্সে দুইটা অ্যান্টিবডি তৈরি হয়, একটা হচ্ছে আইজিজি আর একটা হচ্ছে আইজিএম, ইমিউনোগ্লোবুলিন এম আর ইমিউনোগ্লোবুলিন জি, এই দুইটা অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে যখন তুমি সেরোলজি টেস্ট করবা মানে রক্তের কালচার করবা, তখন দেখবা যে এখানে এনএসআই অ্যান্টিজেন আছে কিনা এবং আইজিএম বা আইজিজি এই দুইটা আছে কিনা। যদি থাকে তাহলে আর কোনো কাহিনী নাই, এই রোগীর হচ্ছে তোমার কি হয়েছে বলো, ডেঙ্গু হয়েছে। এই রোগীকে ডিরেক্টলি এমার্জেন্সিতে করো, নিয়ে যাও, শেষ।
আর হচ্ছে এখানে তীব্র সংক্রমণ যখন হবে তখন অ্যান্টিবডি পরিমাণটা আরো বেড়ে যাবে, বাড়তে বাড়তে সর্বোচ্চ কত গুণ পর্যন্ত বৃদ্ধি পায়? 4 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, এটা আমরা মনে রাখবো। ওকে, এখন আসো যে প্লেটিলেট পরীক্ষা। আমরা আগেই জানলাম যে প্লেটিলেট হচ্ছে কমে যাবে। এখন প্লেটিলেটের স্বাভাবিক পরিমাণ কত? 1,50,000 থেকে শুরু। 1,50,000-এর অনেক কম হয়ে যাবে তোমার এই প্লেটিলেটের কাউন্ট, ঠিক আছে? এছাড়া হচ্ছে আর একটা সেরোলজির পর আর একটা পরীক্ষা আছে, এটা হচ্ছে সেল কালচার। সেল কালচার মানে কি? ব্লাড কণিকা নিবে, মানে রক্ত কণিকা নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখবে যে প্লেটিলেটটা ভাঙছে কিনা, প্লেটিলেটের আকার ঠিক আছে কিনা, এটা হচ্ছে কালচার করে দেখবে, ঠিক আছে? আর কোনো কাহিনী নেই। এখন আসা হচ্ছে প্রতিকার। প্রতিকার এটাও সেম ভাবে ইয়া জাতীয়, মানে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব আমরা। যদি রোগীর জ্বর বেশি হয় তাহলে আমরা কি দিব? প্যারাসিটামল দিব, ঠিক আছে? ব্যথা বেশি হলে প্যারাসিটামল দিব, নাপা ট্যাবলেট যেটা প্যারাসিটামল, বুঝতে পারছো? এইগুলো দিব আর কি। এছাড়া হচ্ছে যখন হেমো কনসেন্ট্রেশন মানে সরি হেমোরেজ যখন হবে তখন হচ্ছে কি করব? প্লেটিলেট ট্রান্সফিউশন করব। লাইক আমার প্লেটিলেট তো আমাকে ডেঙ্গু আক্রমণ করছে, তা আমার প্লেটিলেট তো নাই, তাহলে আমি কি করব? তখন আমি আমার বন্ধুর প্লেটিলেট আমার শরীরে ট্রান্সফিউশন করব, ব্লাড গ্রুপ মিলছে কিনা সেটা দেখে প্লেটিলেট ট্রান্সফিউশন করব, শেষ। বুঝতে পারছো? এছাড়া হচ্ছে প্রচুর রোগীকে যেহেতু শক্তি নাই, এখন প্রচুর পরিমাণ পানি, ফলের রস ইত্যাদি খাবার দিতে হবে, এবং শিশুকে অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে, ঠিক আছে? আর এগুলো একটু পরে নিবা। আর হচ্ছে শরীরে যেহেতু জ্বর বেশি, অত্যাধিক জ্বর 103 থেকে 105 ডিগ্রি, তাই সামান্য একটু পর পর আমরা কি করব? এই যে দিব, হালকা গরম পানি, মানে হালকা গরম পানি বলতে পানি একটু গরম করে ওই পানিটা এখানে দিব, ঘাম মুছে দিব, ঘাম এগুলো আর কি করবে, এটা দেখে নিও। আর হচ্ছে প্রতিরোধ কি? প্রতিরোধ যেহেতু মশা না কামড়া, এই জন্য আমরা বাড়ির আশপাশ পরিষ্কার রাখবো, আর ঘুমানোর সময় মশারি ব্যবহার করব, শেষ। এখন আসো যে হচ্ছে এডিস মশা কতদিন বাঁচে? গড়ে 21 দিন বাঁচে। এডিস মশার জীবনকাল কত তাহলে? 21 দিন। পিয়াল বলতো এডিস মশার জীবনকাল কত? 21 দিন। বাহ, তুমি তো অনেক দুঃখ স্টুডেন্ট। তাহলে এডিস মশা গড়ে 21 দিন বাঁচে, এটা মনে রাখবা, ঠিক আছে? আর কিছু লাগবে না, এখান থেকে একটু এটা পড়ে নিবা। আর পড়ে না নিলেও আসলে যেন লিখিত মানে বানায় সানায় লিখতে পারো। এখন বিটিভিতেও তো অ্যাড দেয় যে ডেঙ্গু কিভাবে নিধন করবা, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে এমসিকিউ মনে রাখবা যে এডিস মশার আয়ুটা কতদিন। এখন আসলে পাপায়া রিং স্পট ভাইরাস। পাপায়া রিং স্পট ভাইরাস কি? পেঁপে গাছের পাতাগুলাতে আর পেঁপেতে দাদের মতো হলুদ রঙের সব 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 দাগ হবে। এটা হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস, ঠিক আছে? এটা হচ্ছে কোথায় কোথায় হয়? বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশ হয়, চীনে হয়, থাইল্যান্ডে হয়, ফিলিপাইনে হয়। এগুলা আমরা পড়বো না, মানে এগুলা খুব কঠিন কিছু না, একটু দেখবো। আর হচ্ছে আমরা এখান থেকে যেটা মনে রাখতে হবে যে পাপায়া রিং স্পট ভাইরাস কেমন? দন্ডাকৃতির, এবং এটার তোমার কতটুকু লম্বা, সেটার থেকে কতটুকু লম্বা এটা দেখলে, এবং ব্যাসটা দেখতে হবে অবশ্যই, যে ব্যাস হচ্ছে 12 ন্যানোমিটার। ব্যাস কত? 12 ন্যানোমিটার, ঠিক আছে? 12 ন্যানোমিটার। পাপায়া রিং স্পট ভাইরাসের ব্যাস কত? 12 ন্যানোমিটার। ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো যে পাপায়া রিং স্পট ভাইরাস একটা কি ভাইরাস? আরএনএ ভাইরাস ভাই, এটা তো আমরা জানি। পাপায়া রিং স্পট ভাইরাস আরএনএ ভাইরাস। উদ্ভিদ ভাইরাস কি ধরনের ভাইরাস? আরএনএ ভাইরাস, তাই না? এছাড়া ব্যতিক্রম আছে একটু, আর ওটা আগের ক্লাসে পড়েছিলাম। আর হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাসের 2টা প্রকরণ আছে। যে কি প্রকরণ? একটা হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস পি, আর একটা পাপায়া রিং স্পট ভাইরাস ডাব্লিউ, ঠিক আছে? ডাব্লিউ এটা হচ্ছে তোমার মিউটেশনের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে পি আর ডাব্লিউ, কয়টা? পি আর ডাব্লিউ, ওকে? আচ্ছা, এখন এখান থেকে মনে রাখবা কি বলতো, এখান থেকে সংক্রমণ কিভাবে হয় এটা একটু দেখতে হবে। সংক্রমণের যে লক্ষণগুলো দরকার আর কি। সংক্রমণ হচ্ছে সংক্রমণটা আবার এমসিকিউ এর জন্য আসে, যে জাপ পোকা আর সাদামাছির বৈজ্ঞানিক নামটা লাগবে। ইংলিশ নাম হচ্ছে মেলন এফিড, আর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাপ্লাস গসিপি, আর হচ্ছে পিস এফিড। এটা মেলন মানে যে জাপ পোকা যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লাস গসিপি, আর পিচ যেটা হচ্ছে তোমার, পিচ মানে হচ্ছে কুমড়ায় যেটা হয় সেটা পিচ এপিড, সেটা হচ্ছে পার্সিসি, ঠিক আছে? পিচ পার্সিসি। আর হচ্ছে এদিকে মেলন, তাহলে গসিপি, শেষ। মিলন গসিপ করতে ভালোবাসে, গসিপ মানে গল্প, তাহলে মেলন গসিপি, আর হচ্ছে পিস পার্সিসি, ঠিক আছে? মনে থাকবে। আচ্ছা, এখন আসো যে এই যে এটা একটু পড়ে নিবা, যে কোনো আক্রান্ত উদ্ভিদ থেকে জাপ পোকা যদি খাদ্য গ্রহণ করে তাহলে 15 সেকেন্ডের মধ্যেই
ভাইরাসটা ওর দেহে চলে আসে এবং সাথে সাথে কোনো সুস্থ উদ্ভিদে বসলে পরবর্তীতে ওর মানে সুস্থ উদ্ভিদটাকে আক্রমণ করবে, ঠিক আছে। এছাড়া এ পোকার দেহে এই ভাইরাস কোনো বংশবৃদ্ধি করতে পারবে না, কারণ আমরা আগেই জানি যে যেখানে তোমার রিসিপ্টর সাইট থাকে সেই রিসিপ্টর সাইট ছাড়া অন্য কোথাও গিয়ে ওরা বংশবৃদ্ধি করতে পারে না। যেমন এখানে তোমার রিসিপ্টর সাইট কি ভাই, এখানে রিসিপ্টর সাইট হচ্ছে উদ্ভিদ, পেঁপে উদ্ভিদ, পেঁপের গাছে গিয়ে তোমার এটা বংশবৃদ্ধি করবে, জাপ পোকার মধ্যে বংশবৃদ্ধি করতে পারবে না, ঠিক আছে। এখন আসো রোগের লক্ষণ। এটা অনেক 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 গুরুত্বপূর্ণ। দেখো এখান থেকে মনে রাখতে হবে যে যদি তুমি যদি পেঁপের বাগান করো আর তোমার পেঁপের বাগানে যদি পাপায়া রিং স্পট ভাইরাস ধরে ভাই, তাহলে 30 থেকে 40 ভাগ পর্যন্ত তোমার এখানে দেয় নাই, এটা তো একই, এখানে জানি দেয় নাই, ও সরি 90 ভাগ পর্যন্ত হ্রাস পাইতে পারে। হ্যাঁ, তাহলে তোমার বাগানে যদি পাপায়া রিং স্পট ভাইরাস আক্রমণ করে তাহলে তোমার ফলন 90 ভাগ, আগে 100 কেজি পেঁপে উৎপাদন হলে এখন তোমার 10 কেজি উৎপাদন হবে, 90 কেজি পেঁপে লস তোমার, ঠিক আছে। আর এখানে লক্ষণ কি, এগুলো হচ্ছে 30 থেকে 40 দিনের মধ্যে প্রথম রোগ লক্ষণ প্রকাশ পায়। তাহলে পাপায়া রিং স্পট ভাইরাসের সুপ্তিকাল কত, 30 থেকে 40 দিন, ঠিক আছে, মনে রাখবা, বুঝছো পিয়ার, বুঝছো। এখন এছাড়া হচ্ছে আমি আগেই বলছিলাম যে পাপায়া রিং স্পট ভাইরাস হলে কি হবে, হলুদ হয়ে যাবে। এখন হলুদ কিভাবে হবে, ক্লোরোপ্লাস্টটা নষ্ট হয়ে যাবে, ক্লোরোপ্লাস্ট নষ্ট হলে সবুজ থেকে হলুদ হয়ে যাবে, ঠিক আছে, এটা মনে রাখবা। আর এই দাগটা কি হবে, যেহেতু পাপায়া রিং স্পট ভাইরাস কোথায় আছে, মোজাইকের মতো স্পট পড়বে, ঠিক আছে। আর এগুলো একটু পড়ে নিও, এগুলো আমরা পড়ানোর কিছু নাই। তারপরে হচ্ছে এখান থেকে একটা গাছে আক্রমণ করলে ওখান থেকে পাশাপাশি অন্য গাছে ছড়ায়, এবং এই পেঁপেগুলা যে নতুন পেঁপে যে উৎপন্ন হয় সেই পেঁপেটাও কেমন হয়, হলুদ কালার হয়ে যায়, ঠিক আছে। পেঁপে তো সবুজ হওয়ার কথা, পাকলে হলুদ হবে, কিন্তু নতুন কচি পেঁপেও হলুদ হয়ে যাবে, ঠিক আছে। পেঁয়াজ যদি পেঁপের বাগান করো তাহলে খুব কেয়ারফুল থাকবা যে পাপায়া রিং স্পট ভাইরাস তোমার পেঁপে গাছে আক্রমণ করলো কিনা। হ্যাঁ, তুমি যদি পেঁপে চাষ করো, তাই বললাম, কাঁচা থাকতেই তো তোমার হলুদ হবে। আরে ওটা তো হলুদ তো পুরাটা হবে না, মোজাইকের মতো হবে, ওই যে ব্রোকেন টিউলিপের মতন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আর প্রতিকার কি ভাই, এই যে এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝছো, যে পেঁপের মিষ্টতা আর পেপেইন হ্রাস পায়। পেঁপের প্রোটিনের নাম হচ্ছে পেপেইন, ঠিক আছে, পেপেইন, এবং এটা মিষ্টির জন্যও দায়ী, ঠিক আছে। পেপেইন, এই পেপেইনটা নষ্ট হয়ে যাবে, ফলে কি হবে না, পেঁপে মিষ্টি হবে না খাইতে। তোমার পেঁপে তখন মানুষ কাটবে, বলবে যে এই পেঁপে আফ্রিকান পেঁপে মিষ্টি না, ঠিক আছে। তাহলে পেঁপে এইটা এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আসো যে প্রতিকার, ভাই প্রতিকার কি করবা, প্রথম কথা হচ্ছে যে গাছে দেখবা পেঁপের আক্রমণ করছে ওই গাছ তুলে পুড়ে ফেলতে হবে, এটা হলো প্রথম প্রতিকার, তার পুড়ে ফেলতে হবে। এছাড়া পুড়ে ফেলার পর তুমি করবা কি, যে বাকি গাছগুলোতে যেন আক্রমণ না করে, এই জন্য একটা নেটের একটা ইয়ে দিয়ে তুমি ঢাকে দিবা, যেন জাপ পোকা আর হলো সাদা মাছি এখানে এসে পড়তে না পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এইখান থেকে এই ওষুধটার নাম অনেক 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 গুরুত্বপূর্ণ, পেস্টিসাইড স্প্রে, সেটার ওষুধের নাম কি, হ্যাঁ, রগর বা রক্সিয়ন অথবা পারফেক্টথিয়ন। পেঁপেটাকে পারফেক্ট করবা, তাহলে কি দিবা, পারফেক্টথিয়ন দিবা, কত ইসি, 40 ইসি। এছাড়া হচ্ছে এটা একটু দেখে নিও, এটা হচ্ছে মেটাসিস্টক্স 25 সিসি কীটনাশক প্রতি লিটারে 2 মিলিলিটার 2 ml করে দিতে হবে, দিয়ে স্প্রে করে দিবা, হ্যান্ড করে দিবা। আর হচ্ছে পেস্টিসাইড স্প্রে করবা, এগুলা করবা। আর এখান থেকে মনে রাখবা যে বর্তমানে হচ্ছে, আর এইটা মনে রাখবা যে রোগাক্রান্ত জমিতে পেঁপে গাছ কাটাকাটি করা যাবে না। আর এখান থেকে মনে রাখবা যে মাকসুদুল আলম, হ্যাঁ, আমাদের পেঁপের জিন রহস্য উন্মোচন করছেন। জিন রহস্য মানে কি, মানে পেঁপের কিভাবে জীবনকাল চলে, হ্যান তেন, এইটাই।
আর হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা আমরা আগেই জানি। প্রতিরোধ ব্যবস্থা একটু পড়ে নিবা যে আর কিভাবে করলে তোমার রোগ ছড়াবে না, এই আর কি। এখন আসো যে এই জিনিসটা যে কোন দুইটা পাপায়া জাত আছে যে দুইটাতে তোমার কি হবে না, মানে হবে না, তোমার ভাইরাস আক্রমণ করতে পারবে না, ওইটাকে জেনেটিক্যালি মডিফাইড করে বানানো হয়েছে ট্রান্সজেনিক জাত। কি কি? একটা হচ্ছে রেইনবো আর একটা হচ্ছে সানাপ। তাহলে রেইনবো আর সানাপ কি? রেইনবো আর সানাপ হচ্ছে পেঁপে গাছের দুইটা মানে পেঁপের দুইটা জাত, যে দুইটা জাতে পাপায়া রিং স্পট ভাইরাস আক্রমণ করতে পারে না। ঠিক আছে, শেষ, আর কিছু নাই। এখান থেকে হয়ে গেল। আর এমসিকিউ এর জন্য এই ছকটা মনে রাখতে হবে। এটা তোমাদের ইয়েতে আসে না, এডমিশনে আসে, কিন্তু এইচএসসি তে আসে না। মোটামুটি এগুলো পড়লেই হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের আর পড়াবো না। তুমি আশা করি পড়াশোনা করবা, পড়াশোনা করে এগুলা আজকে কালকে আমি তোমাদের এগুলার পর আগে পড়া ধরবো, বুঝছো? পড়া ধরে তারপর অন্য কথা। এবং এখান থেকে আগে যতগুলো পড়াইছি সবগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? তাহলে আর পড়াচ্ছি না। যতটুকু পড়াইলাম কিছু বুঝতে না পারলে আমাকে জানাও, কল দাও। আর যদি বুঝতে পারো তাহলে ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।